ওকে, আমরা এরপর ৩ নম্বর গ্রামার নিয়ে একটু আলোচনা করি। ৩ নম্বর গ্রামারে বইয়ের স্ট্রাকচারে আছে নাউন, দ্যাট মিনস ওই নাউনটা থাকবে কোনো একটা মাধ্যম। ওই মাধ্যমের পরে হচ্ছে দে পার্টিকেল বসবে, এরপর ইকিমাস, কিমাস, খাইরিমাস। এই স্ট্রাকচারে আসলে বইয়ের মধ্যে দেওয়া আছে। আলটিমেটলি আমরা এই ৩ নম্বর স্ট্রাকচার শিখবো হচ্ছে দে পার্টিকেল। দে পার্টিকেলটা আলটিমেটলি কোথায় বসে, ঠিক আছে? সো আমরা দে পার্টিকেলের ব্যবহারটা একটু দেখে নিই। তাহলে দেখেন, দে পার্টিকুলার অর্থটা হবে ধারা দিয়ে কর্তৃক, যে কোনো একটা আমরা বলতে পারি, ঠিক আছে? আমরা সাধু বাংলায় মানে ধারা কথাটা ইউজ করতে পারি, দিয়ে কথাটা ইউজ করতে পারি, বা কর্তৃক কথাটা ইউজ করতে পারি, কিন্তু আমরা সবচেয়ে বেশি কমফোর্টেবল হচ্ছে দিয়ে কথা বলতে, ঠিক আছে? তাহলে দে পার্টিকেলটা ব্যবহৃত হবে ধারা দিয়ে কর্তৃক, দ্যাট মিনস কোনো কিছু মাধ্যম হিসেবে ব্যবহৃত হলে ওই মাধ্যমের পরে দে পার্টিকেল বসবে। এখন কোনো কিছু মাধ্যম বলতে কি, দ্যাট মিনস কোন একটা যানবাহন দিয়ে কথা বলি, ঠিক আছে? তাহলে যানবাহনের কিন্তু অনেক যানবাহন আছে, অনেকগুলো ওয়ে আছে, তাই না? মাধ্যম আছে। সেটা রিক্সা হইতে পারে, বাস হইতে পারে, জাহাজ হইতে পারে, এরপরে হচ্ছে কি আপনার ট্রেন হইতে পারে। তার মানে কি যাতায়াতের, ঠিক আছে? যানবাহনের অনেকগুলো মাধ্যম। আপনি কোন মাধ্যমটা চুজ করবেন, ওই মাধ্যমটার পরে দে পার্টিকেল বসবে। তো এটা আমি জাস্ট যানবাহন দিয়ে বললাম আর কি। তার মানে কোনো একটা কিছুর একাধিক ওয়ে আছে, তাহলে আমি কোনটা ব্যবহার করব, কোন কিসের মাধ্যমে করব, ওই মাধ্যমের পরে আমরা দে পার্টিকেলে বসবো। তাহলে আমি জাস্ট যানবাহনের কথাটা বললাম। এরপর ধরেন আমি এই লেখাটা লিখলাম, তাই না? এই লেখাটা লেখার জন্য কিন্তু অনেকগুলি মাধ্যম ছিল। ধরেন আমার কাছে মার্কার আছে, আমার কাছে পেন্সিল আছে, আমার কাছে কলম আছে। তাহলে এখানে কি ৩টা ওয়ে আছে। তাহলে আমি কোন ওয়েটা চুজ করব, কোন মাধ্যমে লিখব, ঠিক আছে? তাহলে যে মাধ্যমটা লিখবো ওই মাধ্যমটা আমি চুজ করবো। সাপোজ আমি পেন্সিল দিয়ে লিখবো, তাহলে পেন্সিলটাকে চুজ করলাম, আর ওই পেন্সিলের পরে আমি দে পার্টিকেল বসাবো। আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন যে কোনো কিছু মাধ্যম বলতে কি বোঝাচ্ছে, ঠিক আছে? সেটা যানবাহন হইতে পারে বা আদার্স যে কোনো কিছুরই যদি অনেকগুলি ওয়ে থাকে, তাহলে আমরা যে জিনিসটা চুজ করব ওই চুজের পরে যে ওই মাধ্যমটার পরে আমরা দে পার্টিকেলটা ব্যবহার করব। এখন আমরা একটা এক্সাম্পলে চলে আসি। দেখেন, এখানে বলছে, আমি একটু মানে অ্যাপ্রোপ্রিয়েটলি দেওয়ার চেষ্টা করেছি। দেখেন, বললাম যে নিহন এ হিকোকি দে ইকিমাস, হিকোকি দে ইকিমাস। এতটুকুর পড়া আমাদের আগের স্ট্রাকচার আমরা শিখে আসছি, তাই না? যে নিহন এ ইকিমাস, ঠিক আছে? মানে কি স্থানের পরে, মানে কোথাও যাওয়া আসা ফিরা বোঝালে ওই স্থানের পরে কি বসবে, এ পার্টিকেল বসবে, যেটা আমরা আগের স্ট্রাকচারে শিখে আসছি, ঠিক আছে? এখন আমাদের এই স্ট্রাকচারের পার্টিকেল হচ্ছে কি এটা, দে পার্টিকেল। তাহলে বলছে হিকোকি দে ইকিমাস, মানে কি হিকোকি একটা মাধ্যম, যানবাহনের মাধ্যম বুঝাইছে, ঠিক আছে? এই মাধ্যমের পরে দে পার্টিকেল বসবে। তার মানে প্লেন দিয়ে, আমরা জানি দে পার্টিকেলের অর্থ ধারা দিয়ে কর্তৃক, যেটাই বলি না কেন, বাট আমরা দিয়ে অভ্যস্ত। তাহলে হিকোকি দে মানে কি বিমান দিয়ে ইকিমাস যাব। কি দিয়ে যাব? বিমান দিয়ে যাব, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন বাসু দেই কিমাস, ফুনে দেই কিমাস, জিতেনশা দেই কিমাস, ঠিক আছে? তার মানে আমরা দে পার্টিকেলটা ব্যবহার করব হচ্ছে গিয়ে কোনো কিছু মাধ্যম। তো এখানে আমি যাওয়া নিয়ে বুঝাচ্ছি, তো যেতে হলে আমাকে কোনো যানবাহন ব্যবহার করতে হবে। তো যানবাহনের অনেকগুলি ওয়ে আছে, তার মধ্যে আমি এই ওয়েটা চুজ করেছি। আর এই ওয়ের পরে কি হবে, এই মাধ্যমের পরে দে পার্টিকেল ব্যবহৃত হবে। আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝেছেন যে দে পার্টিকেলটা কোথায় ব্যবহৃত হয়, তাই না? এখন আমি যদি বলি আমি মার্কার দিয়ে কাঞ্জি লিখব, মার্কার দিয়ে কাঞ্জি লিখব, তাহলে কি হবে? মার্কার, কারণ মার্কার দিয়েও লিখতে পারি, পেন্সিল দিয়েও লিখতে পারি, কলম দিয়েও লিখতে পারি, আমি চুজ করছি মার্কারের মাধ্যমে। তাহলে মার্কার দে খাঞ্জি ও খাকিমাস, মানে খাঞ্জি লিখব, ঠিক আছে? এই স্ট্রাকচারে আপনি অনেকগুলি সেন্টেন্স নিজের মতো করে বানানোর চেষ্টা করবেন। আপনি একটা সেন্টেন্সের ভিতর সীমাবদ্ধ থাকবেন না। যখন আপনি ভোকাবুলারি ভান্ডার আপনার কাছে থাকবে, এরপর গ্রামাটিক্যাল রুলস তো আমি বুঝাই দিচ্ছি, গ্রামাটিক্যাল রুলস আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনি তখন নিজের মতো করে সেন্টেন্স মেক করতে পারবেন, ঠিক আছে? এখন দেখি আমরা এটাকে কিভাবে প্রশ্নতে রূপান্তর করে। দেখেন, প্রশ্নতে রূপান্তর করছে নান। নান মানে হচ্ছে কি, আর এটার সাথে দে পার্টিকেল ব্যবহার করছে, তার মানে নান দে মানে হচ্ছে কি দিয়ে, ঠিক আছে? আপাতত আমরা N5 এর অর্থটা এখানে নান দে অর্থ কি দিয়ে শিখবো। আমরা আবার আরেকটু যখন আপার লেভেলে উঠবো, N4 এ উঠবো, তখন নান দের অর্থ কিন্তু আরেকটা অর্থ বোঝাবে কিন্তু, হ্যাঁ? তো সেটা আমরা পরে আলোচনা করব। সো নান দে নিহন এ ইকিমাস কা, তার মানে কি দিয়ে জাপানে
যাবে। নানদের এখানে আরেকটা মিনিং হচ্ছে কেন, ঠিক আছে, সেটা N4 এ আমরা শিখবো আর কি, ঠিক আছে। আপাতত আমরা এটাতে শিখবো না, মানে N5 এ এটা শিখবো না, N5 এ আমরা শিখবো নান্দে মানে হচ্ছে কি দিয়ে, তার মানে মাধ্যম ওয়ে। এটার এই নানদের আরেকটা শব্দ আছে কি দইয়াতে, ঠিক আছে। দইয়াতে মানে হচ্ছে কিভাবে, কিভাবে। সো আপনাকে নান্দে দিয়েও প্রশ্ন করতে পারে, দইয়াতে দিয়েও প্রশ্ন করতে পারে। তাহলে নান্দে নিহনে ইকিমাস্কা, কি দিয়ে জাপানে যাবে, তখন সে বলতেছে এখন এই হিকোকি দে ইকিমাস, মানে কি বিমান দিয়ে জাপানে যাবো বা জাপানে বিমান দিয়ে যাব। আপনি যেভাবেই বলেন না কেন, আপনি যদি বলতে চান এই বাক্যটাকে শুরুতে নিয়ে আসবেন এখানে, নো প্রবলেম, ঠিক আছে। আর এই বাক্যটাকে এখানে নিয়ে আসবেন, নো প্রবলেম, ঠিক আছে। আপনি আপনার মতো করে সেন্টেন্স মেক করতে পারবেন। বাট আমরা আমরা স্ট্রাকচার জানি, আমরা যদি এই বাক্য করে এখানে আনি তাহলে এখানে এই পার্টিকেল বসবে, আর ওই বাক্য করে এখানে আনলে ওখানে দে পার্টিকেল বসবে। আমরা জানি যানবাহনের পরে মাধ্যমের পরে দে পার্টিকেল আর স্থানের পরে এই পার্টিকেল বসে, সেটা ডাজন্ট ম্যাটার। সো আপনাকে এখন এই স্ট্রাকচারে যদি প্রশ্ন করে, ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ আপনি অ্যান্সার দিতে পারবেন এবং প্রশ্ন করতে পারবেন। তাহলে মানে আমরা এই অধ্যায়ে ডব্লিউএস কোশ্চেন শিখবো হচ্ছে নান্দে, ঠিক আছে। নান্দে দিয়ে আমাকে প্রশ্ন করতে পারে মানে কি দিয়ে, তাই না, কি দিয়ে অথবা দইয়াতে। যদিও দইয়াতে কথাটা পরবর্তী ভোকাবুলারিগুলিতে আছে, ঠিক আছে, আমরা পাবো। দইয়াতে মানে হচ্ছে কিভাবে, না দইয়াতে নিহনে ইকিমাস্কা মানে কিভাবে তুমি জাপান যাবে, ঠিক আছে। বা নান্দে নিহনে ইকিমাস্কা, কি দিয়ে তুমি জাপান যাবে, ঠিক আছে। তো আমি তো এখানে জাস্ট জাপানের কথা বলছি, আপনারা XYZ যে কোনো প্লেসের কথা বলতে পারবেন, ঠিক আছে। আর যাওয়া ভার্বটা আমি এখানে ইউজ করছি, শুধু যে যাওয়া ভার্বে হবে তা না, ঠিক আছে। আমি একটু আগে বলছি যে কি দিয়ে লিখবে, নান্দে খানজি ও খাকি মাস্কা মানে কি দিয়ে কাঞ্জি লিখবে, তখন আপনি বলতে পারেন এনপেৎসু দে কাকিমাস। সাধারণত জাপানে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে পেন্সিল দিয়ে লিখতে হয়, ঠিক আছে। পরীক্ষার খাতাগুলো হতেও পেন্সিল দিয়ে লিখতে হয় আর কি, ঠিক আছে। তার মানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে দে পার্টিকেল দিয়ে কথা বলতে হয় এবং দে পার্টিকেলটা এক্স্যাক্টলি কোথায় বসে। দে পার্টিকেল দিয়ে আপনারা এখন প্রশ্ন করতে পারবেন এবং আশা করি ইনশাল্লাহ অ্যান্সারও দিতে পারবেন, এবং এক্স্যাক্টলি এই পার্টিকেলটা কোথায় বসবে সেটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা কিন্তু দে পার্টিকেলের ব্যবহার সামনে আরও শিখব। সো একটা পার্টিকেলের ব্যবহার কিন্তু একাধিকবার ইউজ করছে, সেটা কোন কোন জায়গায় ব্যবহৃত হবে সেটা আমি বলে দিব এবং অধ্যায়ভিত্তিক আমি মেনশন করে দিব। আমরা এখন লেসন 5-এ দে পার্টিকুলার একটা ব্যবহার শিখছি, পরবর্তীতে আমরা আরও শিখবো ইনশাল্লাহ। সো আমরা পরবর্তী গ্রামারটা একটু দেখার চেষ্টা করি। ওকে, এরপর আমরা পরবর্তী গ্রামারটা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, বইয়ের ভিতরে আছে নাউন, এই নাউনটা এনিমেল হইতে পারে অথবা পার্সন হইতে পারে। এরপর হচ্ছে তো পার্টিকেল ব্যবহার করছে, এরপর XYZ যে কোনো একটা ভার্ব হবে। সো এই স্ট্রাকচারে বইয়ের ভিতরে ছিল। আলটিমেটলি আমরা এই 4 নম্বর গ্রামারটা শিখবো হচ্ছে তো পার্টিকেলের ব্যবহার, যা এক্স্যাক্টলি তো পার্টিকেলটা কোথায় ব্যবহৃত হয়। সো তো পার্টিকেলের ব্যবহার কিন্তু আমরা একটা শিখে আসছি অলরেডি, তাই না। লেসন 4-এ একটা শিখে আসছি তো পার্টিকেল এবং অর্থে ব্যবহৃত হয়, মানে দুইটি নাউনকে কানেক্ট করার ক্ষেত্রে। এখন আমরা লেসন 5-এ আরেকটা তো পার্টিকেলের ব্যবহার শিখবো। সো এটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে, ঠিক আছে, সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। যে তো পার্টিকেলের অর্থটা ব্যবহৃত হবে হচ্ছে উইথ অথবা সাথে অর্থ, ঠিক আছে। তাহলে এটার অর্থটা কি হবে, সাথে অথবা উইথ অর্থ ব্যবহৃত হবে। সো কারো সাথে কোনো কাজ করা বোঝালে, কাউকে সাথে নিয়ে যদি আমি কোনো একটা কাজ করতে চাই, তাহলে ওই ব্যক্তির পরে আমরা কি বসাবো, তো পার্টিকেল বসাবো। এখন কাকে সাথে নিয়ে, সেটা একটা প্রাণীও হইতে পারে বা সেটা কোনো ব্যক্তিও হইতে পারে, ঠিক আছে। দ্যাট মিনস কারোর সাথে কোনো কাজ করা বোঝালে ওই ব্যক্তি বা প্রাণীর পরে কি হবে, তো পার্টিকেল ব্যবহৃত হবে। এক্সাম্পল দিলে খুব সহজে বুঝতে পারবেন। তোমোদাচি মানে বন্ধু, যখন আমি এটার সাথে তো ব্যবহার করছি, তোমোদাচি তো মানে কি বন্ধুর সাথে। যদি বলতাম চিচিতো তাহলে বাবার সাথে, হাহাতো মায়ের সাথে, খানোজুতো গার্লফ্রেন্ডের সাথে, সেন্সেইতো শিক্ষকের সাথে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে যখন কোনো একটা ব্যক্তির সাথে তো পার্টিকেল ব্যবহৃত হবে তখন উইথ অর্থ ব্যবহৃত হবে। এরপরে ওটা ব্যবহৃত হলে এবং একটা কাজ করা বোঝাবে। কি কাজ করছে, নিহনে ইকিমাস, নিহন এ ইকিমাস। কেন এখানে এ পার্টিকেল বসছে সেটা আমরা 2 নাম্বার গ্রামারটা শিখে আসছি, যে ইকিমাস কিমাস খাইরিমাস থাকলে কোথাও যাওয়া আসা ফিরে বোঝালে ওই প্লেসের পরে কি হবে, এ পার্টিকেল। প্লেসটা কি, নিহন, নিহনের পরে এ পার্টিকেল বসছে, ঠিক আছে। মানে জাপানে যাব, তাহলে সে জাপানে কার সাথে যাবে, তোমোদাচি তো বন্ধুর সাথে জাপানে যাব, ঠিক আছে। চিচি তো নিউ মার্কেট এ ইকিমাস, ঠিক আছে। হাহা তো
আসবিনি ইকিমাস মানে মায়ের সাথে আড্ডা দিতে যাব, ঘুরতে যাব, ঠিক আছে। এখন এখানে তো আমি একটা প্রাণীর কথা বলছি, তাই না, ব্যক্তি দিয়ে বলছি। আপনি এখানে চাইলে যে কোনো মানে আমার অ্যানিমেলস দিয়েও কথা বলতে পারেন, কারণ আমরা বিড়ালের সাথে কিন্তু আমরা বিকেলবেলা ঘুরতে বের হয়, জাপানে কিন্তু ঘুরতে বের হয়। তাহলে আপনি যদি ওই কাজটা যদি ইনু নিয়ে করেন, তাহলে ইনু তো মানে কি তখন হবে যাবে কুকুরের সাথে, নেকো তো বিড়ালের সাথে। তাহলে বিড়ালের সাথে বা কুকুরের সাথে আপনি যে কাজটা করতে যাবেন ওই কাজটা পরবর্তীতে উপস্থাপন করবেন। তাহলে এখানে প্রশ্ন করবে দারে তো মানে কি, কার সাথে। দারে মানে হচ্ছে কে, আমরা জানি দারে কথাটা ব্যবহৃত হবে কিসের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে, তাই না। আর এটার সাথে যখন আমার তো ব্যবহার হবে তখন অর্থটা হয়ে যাবে দারে তো, কার সাথে, নিহনে কি মাস্কা, কার সাথে জাপান যাবেন। তাহলে আপনি যার সাথে যাবেন, বন্ধু হোক, বাবা হোক, ভাই হোক, অমুক ব্যক্তি হোক, তাহলে ওই ব্যক্তির পরে, ওই পার্সনের পরে আপনি তো পার্টিকেল বসাবেন। অথবা আপনার নেকো মানে প্রাণী জাতীয় কোনো কিছু, অ্যানিমেলস টাইপের যদি কিছু হয়, তাহলে ওই অ্যানিমেলসের পরে আপনি তো পার্টিকেলটা বসাই দিলে হবে। তাহলে আলটিমেটলি এখানে আমি যেটা ফোকাস মানে ডব্লিউএস কোশ্চেন পেয়েছি সেটা হচ্ছে দারে। দারে মানে কে, আর দারে তো মানে হচ্ছে কার সাথে। আমি কিন্তু এভাবে প্রত্যেকটা ডব্লিউএস কোশ্চেনের একটা শীট বা একটা আকারে আপনাদেরকে তৈরি করে দেব। আপনারা ডব্লিউএস কোশ্চেনগুলি যখন বুঝে ফেলতে পারবেন তখন খুব সহজেই অ্যান্সার দিতে পারবেন, ঠিক আছে। প্রশ্ন করতে পারবেন, অ্যান্সারও দিতে পারবেন। তাহলে দারে অর্থ কে ছিল, এটা একটা ডব্লিউএস কোশ্চেন ছিল। এখন দারের সাথে যখন আমরা তো বসাবো, তাহলে দারে তো, তখন এটার অর্থ হয়ে যাবে কার সাথে, কার সাথে, ঠিক আছে। দারে তো ইকিমাস্কা, দারে তো নেমাস্কা, দারে তো থাবেমাস্কা, ঠিক আছে। কার সাথে খাবে, কার সাথে ঘুমাবে, কার সাথে যাবে। তো আশা করি ইনশাল্লাহ এখন এই স্ট্রাকচার আপনি আনলিমিটেড সেন্টেন্স মেক করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন এবং অ্যান্সারও দিতে পারবেন। ইভেন আপনারা যদি ভোকাবুলারিগুলি ভালোভাবে জানেন আর আমার গ্রামারগুলি যদি ভালোভাবে বুঝেন, আশা করি ইনশাল্লাহ ভোকাবুলারি যারা ভালোভাবে রপ্ত করতে পারবেন, গ্রামারটা আমার বিশ্বাস 2 থেকে 3 বার যদি দেখেন, আপনি এই গ্রামারের আলোকে আপনার কাছে যদি ভোকাবুলারির ভান্ডার থাকে, আনলিমিটেড সেন্টেন্স আপনি মেক করতে পারবেন, ঠিক আছে। আর এটার পাশাপাশি আমাকে কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা ধরতে হবে। আমি যেই গ্রামারটা শিখাবো ওই গ্রামারের আলোকে কিভাবে কোশ্চেন করে, কোশ্চেন প্যাটার্নটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি অ্যান্সারও দিতে পারবেন, আবার যে কাউকে কোশ্চেনও করতে পারবেন। আমরা একবারে অধ্যায়ের শেষ পর্যায়ে চলে আসছি। আলটিমেটলি এই অধ্যায়ে আমাদের এই মেন 4টা গ্রামার খুবই ইম্পর্টেন্ট। একটা ছিল কি, এ পার্টিকেল, মো পার্টিকেল, দে পার্টিকেল আর তো পার্টিকেল, ঠিক আছে। এই 4টা পার্টিকেল হচ্ছে এই অধ্যায়ের মেন পার্টিকেল। আর একটা জিনিস আছে সেটা আমি দেখা দিয়ে শেষ করছি। 5 নাম্বার গ্রামারটা দেখি। আলটিমেটলি এটা গ্রামার না, এটা একটা ডব্লিউএস কোশ্চেন। এটা সিম্পলি আমরা অলরেডি শিখে আসছি। ইৎসু মানে হচ্ছে কখন বা হয়, এটা একটা ডব্লিউএস কোশ্চেন। এই ডব্লিউএস কোশ্চেন দিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন। ইৎসু নিহনে ইকিমাস্কা, কখন জাপানে যাবেন। ইৎসু নেমাস্কা, কখন ঘুমাবেন। ইৎসু নমিমাস্কা, কখন পান করবেন। দ্যাট মিনস আপনি এই ডব্লিউএস কোশ্চেনটা দিয়ে আনলিমিটেড কোশ্চেন করতে পারবেন, ঠিক আছে। তার মানে আপনি একজাক্টলি জানতে চাচ্ছেন যে কখন এই কাজটা করবেন, কখন এটা করবেন, কখন এটা খাবেন, কখন এটা পড়বেন, কখন ঘুমাবেন, একজ্যাক্ট টাইমটা জানতে চাচ্ছেন, ঠিক আছে। ওই টাইমটা জানার জন্য আপনি ডব্লিউএস কোশ্চেন দিয়া প্রশ্ন করতে পারেন, ইৎসু দিয়ে আর কি। এখানে বলতেছে রাইনেন নিহনে ইকিমাস মানে আগামী বছর জাপানে যাব। 6 নম্বর যে গ্রামারটা আছে সেটা হচ্ছে ইও। এখন এই ইওটা কোথায় ব্যবহৃত হয়, কোন ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। ইওটা আমি এখানে ব্যাখ্যা করে বলছি যে বাক্যের শেষে ইও অক্ষরটি থাকলে এটি সাধারণত বাক্যটিকে জোর দিয়ে কথা বলার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর ইওটার যদি বাংলা অর্থ যদি আমি ব্যাখ্যা করি তাহলে বাংলাতে তো অর্থ বোঝাবে। এটা আমরা যখন এক্সাম্পল দিলব খুব সহজে আপনি বুঝতে পারবেন। তাহলে মাথায় রাখতে হবে যে কোনো একটা বাক্যকে জোর দিয়ে বলার ক্ষেত্রে ওই বাক্যের শেষে আমরা ইও কথাটি ব্যবহার করব, ঠিক আছে। এখন আমরা একটা এক্সাম্পলে চলে যাই, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আমি এখানে এক্সাম্পল দিয়েছি একটা ইকিমাস। ইকিমাস অর্থ হচ্ছে যাওয়া। আর এখানে আরেকটা দিয়েছি ইকিমাস থেকে আমি বলতেছি ইকিমাস ইও। এই যে ইও কথাটা ব্যবহার করছি, ইকিমাস ইও মানে যাবো তো। তাহলে যাবো আর যাবো তোর পার্থক্য আছে কিন্তু। যখন বলছে যাবো সিম্পলি, আর যখন বলবো যাবো তো তখন কিন্তু ওই বাক্যটাকে কি জোরালো ভাবে সে বলতেছে। মানে গল্প আকারে একটু বলার চেষ্টা করি। সাপোজ ধরেন টিচার ক্লাসের ভিতর প্রশ্ন করলো যে কাল তো সালমানে আসো নাই, কেন আসো নাই, ঠিক আছে। বা স্যার হয়তো বা ভুলে গেছে, ঠিক আছে। স্যার এই কথাটা ক্লাসের ভিতর প্রশ্ন করছে আর কি, ঠিক আছে, জিজ্ঞেস করছে। তখন সালমান বলতেছে স্যার স্যার আমি তো আসছি, স্যার আমি আসছি তো। এই যে জোরালোভাবে সে বলতেছে আমি আসছি তো, ঠিক আছে।
এরপর হচ্ছে গিয়া এই ধরনের কথা বলার ক্ষেত্রে বা আমি যাবো তো, আমি ঘুমাবো তো, আমি পড়বো তো, আমি লিখবো তো, ঠিক আছে? এই যে আমি জোরালোভাবে এই কথাগুলি বলছি, এই কথাগুলি কিন্তু আবার খুব সিম্পলি ভাবে বলা যায়, নরম সুরেও বলা যায়। কিন্তু যখন আমি খাবো তো, যাবো তো, পড়বো তো, লিখবো তো, এই ধরনের কথা বলবো, তখন আমরা এই স্ট্রাকচারে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আশা করি ইনশাআল্লাহ আপনারা এই অধ্যায়ের গ্রামারগুলি আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা ভালোভাবে আশা করি রপ্ত করতে পারবেন ইনশাআল্লাহ। সো এই ধরনের ল্যাঙ্গুয়েজ রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল শরীফ সৈকত এবং আমার ফেসবুক পেজ জাপান ক্যাপচারকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের ক্লাসটি পর্যন্ত। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।